স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রপ্তানির আড়ালে ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ১৭টি মামলা। লেবাননে হাজারো পেজার বিস্ফোরণে নিহত ১১, আহত ৩,০০০, ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। প্রবাসীদের দিয়ে নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। রপ্তানি বাণিজ্যের আড়ালে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়াও সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের বিষয়ে আলাদা অনুসন্ধান করছে সিআইডি। বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন। আর গ্লোবাল ট্রেডিংয়ের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করায় সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ অন্যান্য কমিশনার ও সচিবদের এ মামলায় আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৩ মেয়াদে থাকা সংসদ সদস্যদের মামলার আসামি করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাদীর আইনজীবী জানান, গত ৩ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে এখনও বন্ধ রয়েছে 25টি কারখানা। এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 20টি। বাকি 5টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেয়। অন্যদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ায় ইউসুফ মার্কেট এলাকায় জেনারেশন নেক্সট ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছে। এছাড়াও মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। র্যাব, পুলিশ এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদের আর যোগদান করতে দেয়া হবে না, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কাজে যোগদান থেকে বিরত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম BCS ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা কম, তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ মানুষের সুবিধাভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এর সুফল দেশের জনগণই ভোগ করবে। যে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত সংস্থা র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া আল্লামা ইকবাল রোড এলাকায় ত্বকী হত্যাকাণ্ডের অন্যতম আসামি আজমেরি ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন নামের ভবন পরিদর্শন করে র্যাব। পরে ত্বকীর মরদেহ পাওয়া যেখানে গেছে সেই ঘটনাস্থল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পেছনের শীতলক্ষা নদীর পার পরিদর্শন করে তারা। এ সময় র্যাব 11-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, 2013 সালে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনার মামলার তদন্ত ভার দীর্ঘদিন যাবৎ র্যাবের কাছে রয়েছে। তদন্তের শুরুতে কিছুটা অগ্রগতি ছিল। র্যাব হেডকোয়ার্টারের গাইডলাইনে এখন পুনরায় তদন্ত কাজে গতি পেয়েছে। পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের
ব্যাটালিয়নকে সহায়তা করছেন। এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থে। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব। রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9টা 40 মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, অনিবার্য কারণবশত আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। খুব তাড়াতাড়ি আবার মেট্রো রেল চালু করার আশা করছে কর্তৃপক্ষ। হঠাৎ মেট্রো রেল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এখানেই দাঁড়িয়ে আছি 10 মিনিট, তার উপর কোনো বলতে পারছে না যে কখন খুলবে। ওনারা বলছে যে লাইনে নাকি সমস্যা হয়েছে, তো অনেক সময় লাগবে আর কি। কর্তৃপক্ষ যদি এটা খুব দ্রুত ব্যবস্থা নেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সকালে ছিল চালু, সকাল 9:30 থেকে বন্ধ হয়েছে, এখনো খোলেনি। কোন সময় খুলবে সেটা আমরা বলতে পারছি। জানবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে ক্ষমতা দখলের পর জান্তা বাহিনীর দেশটির 5,350 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এখনও তারা গণগ্রেফতার, হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে এ হত্যাকাণ্ডের তদন্তকারীদের প্রবেশের অনুমতি দেয়নি জান্তা সরকার। নির্যাতনের শিকার হওয়া কয়েকশো ব্যক্তির দূর থেকে নেওয়া সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ক্ষমতায় আসার পর জান্তা বাহিনীর হাতে আটক হন 27,000-এর বেশি মানুষ, যার মধ্যে শিশুও আছে। তাদের হেফাজতে মারা যায় 1,853 জন। এর মধ্যে শিশুর সংখ্যা 88। তবে এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা বাহিনী। ভারতের জম্মু কাশ্মীরে আজ বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 1 দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রথম দফা নির্বাচনে কাশ্মীরের 16টি এবং জম্মুর 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। জম্মু কাশ্মীরে 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, PDP, BJP, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা 909 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে 2800 জনের মতো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই বিস্ফোরণ হয়েছে পুরো লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য ছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পেজারগুলো তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে এসেছে। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এ ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করছেন। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে 11,000-এর বেশি শিক্ষার্থীর প্রাণ গেছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিশরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি তার 4র্থ মধ্যপ্রাচ্য সফর। এ সফরে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় আরও 26 জন নিহত এবং 84 জন আহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41,252।
ইরানে বাধ্যতামূলক হিজাব ও হেড স্কার্ফ পরার বিষয়ে নারীদের আর বিরক্ত করবে না নৈতিক পুলিশ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এই কথা জানিয়েছেন। কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন। 22 বছর বয়সী মাহাসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে পেজেশকিয়ানের এই মন্তব্য সামনে এসেছে। ইরানের একজন নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় সংস্কারবাদী নেতা পেজেশকিয়ান এসব কথা বলেন। জাতিসংঘ গত সপ্তাহে বলেছে ইরান সরকার নারীদের অধিকারের দমন করতে তীব্র প্রচেষ্টা চালিয়েছে। খেলার সংবাদ। আগামী 3 অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণা করা হয়। বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিরা। কানাডা, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেন সহ বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন। ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আছেন নাহিদা জাহানারাদের মতো অভিজ্ঞরাও। এবারের নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্ট আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেট। আমি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমরা সাপোর্ট আমরা বেশ ভালোই পাবো। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 178 রান। গলে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় 33 রানে 2 উইকেট হারায় তারা। দলীয় 69 রানে রিটায়ার্ড করে ফেরেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। ব্যক্তিগত 30 রানে ফেরেন দীনেশ চন্ডিমাল। এরপর আবার নামেন ম্যাথিউস। টেস্ট ক্রিকেট 5 দিন হলেও চলমান ম্যাচটি শেষ হবে 6 দিনে, কারণ টেস্টের চতুর্থ দিন শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় খেলা হবে না। ফলে আগামী রবিবারের পরিবর্তে ম্যাচের শেষ দিন ধরা হয়েছে সোমবার। এই ছিল এখনকার মতো। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রপ্তানির আড়ালে 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে 17টি মামলা। লেবাননে হাজারো পেজার বিস্ফোরণে নিহত 11, আহত 3000, ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। প্রবাসীদের নিয়ে নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট বেলা 4টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।